সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আমি রেজওয়ানুজ্জামান, আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন ফুটবল বিশ্লেষক এবং কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। স্বাগত জানাচ্ছি আপনাকে। ফুটবল নিয়ে কথা হবে। পুরো বিশ্বজুড়ে ফুটবলের একটা দামামা কিন্তু বেজে উঠছে। বিশ্বকাপ সামনে এগিয়ে আসছে। বিশ্বকাপ বাছাই শেষ হলো। এশিয়ান কাপ বাছাই থেকে বাংলাদেশেরও বিদায় নিশ্চিত হয়ে গেছে। বাংলাদেশের খেলাও শেষ এই মুহূর্তে। সব মিলে কথা বলবো অনেক বিষয়, তবে তার আগে সব খেলার এক নজরে শিরোনামগুলো দেখে নিতে চাই। শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো, এবং সেখানেও শুধুই ফুটবলের প্রাধান্য আমরা দেখতেই পাচ্ছি যে আসলে সাফ, এশিয়ান কাপ কিংবা বিশ্বকাপ বাছাই সব জায়গাতেই ফুটবল খেলা চলছে বিশ্বজুড়ে, এবং বিশ্বকাপে এগিয়ে আসছে তত বেশি আলোচনা উন্মাদনা বাড়তে থাকবে। কিন্তু তার মাঝেও দুঃখ ইতালির জন্য, তৃতীয়বারের মতো তারা বিশ্বকাপ খেলতে পারছে না। দুঃখ বাংলাদেশের জন্য, দারুণ খেলেও কিন্তু বাংলাদেশ জয় পেল না। সুতরাং এই ফুটবলে বাংলাদেশ এবং ইতালির দুঃখ নিয়ে আমরা মূলত কথা বলবো। অন্যান্য বিষয়ে আলোচনায় আসবে। আপনারাও চাইলে অংশ নিতে পারেন। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। জুলফিকার মাহমুদ মিন্টু, প্রথমেই জানতে চাই যে আমরা বাংলাদেশের কথা বলছিলাম, সঙ্গে ইটালির কথাও আমরা বলছিলাম যে একটা চারবারের চ্যাম্পিয়ন টিম তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে পারছে না। বাংলাদেশের যেমন দুঃখ ভালো খেলেও জিততে না পারা, ইটালির তেমনি বিশ্বকাপ খেলতে না পারা। আমার মনে হচ্ছে যেটা বছরের পর বছর ধরে দুটোই একই সাথে চলছে। একটা একটা করে আলোচনা করতে চাই। কোনটার জন্য বেশি খারাপ লাগছে, যে ইটালিকে ওয়ার্ল্ড কাপে দেখতে না পারা? না, এখানে যেহেতু বাংলাদেশের প্রসঙ্গটা এখানে এসেছে আলোচনা, আমি বাংলাদেশকে নিয়ে আগে কথা বলতে চাচ্ছি। বাংলাদেশের খেলা কেমন লাগলো? একটা জিনিস হচ্ছে যে ভালো মন্দ একটা বিষয় অবশ্যই থাকে। ভালো খেলে হেরে যাওয়া, আবার কখনো কখনো খারাপ খেলে হেরে যাওয়া। কিন্তু এই যে আফসোস, হায় হুতাশটা আমাদের অ্যাকচুয়ালি, এটা কিন্তু আমাদের চলছেই কিন্তু অ্যাকচুয়ালি। জি। কিন্তু এটার থেকে আসলে কিভাবে বের হওয়া যাবে? এখন কেউ হয়তো বলবেন যে কোচ পরিবর্তন করব, কোচ পরিবর্তন করলে হয়তো ভালো কিছু হবে। আবার কেউ হয়তো বলবে যে এখানে আরও অরিজিন প্লেয়ারদের ইনক্লুশন, ডেফিনেটলি অরিজিন প্লেয়ারদের ইনক্লুশন, হামজা এবং শামিদ সোমের ইনক্লুশনের পরে কিন্তু একটা অন্য মাত্রার হাইপ তৈরি হয়েছে। এবং আপনি যদি দেখেন ভিয়েতনামের মতো দলও বাংলাদেশের সঙ্গে খেলতে চায়, মানে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ, কারণ হচ্ছে বিকজ অফ হামজা। তো এই জিনিস হচ্ছে যে আপনি ফুটবলটাকে আপনাকে অন্যভাবে চিন্তা করতে হবে এখন আমাদের আসলে। কারণ আমি গতকালকে রাতেই দেখছিলাম যে আর্সেন ওয়েঙ্গার, উনি এখন ফিফার ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিমের চিফ, সারা পৃথিবীতে কাজ করে বেড়াচ্ছেন। তো উনি একটা পডকাস্টে উনি বলছিলেন অ্যাকচুয়ালি যে ফুটবল খেলাটা হচ্ছে যে হাউ টু ডেভেলপ প্লেয়ারদেরকে কীভাবে অ্যাকচুয়ালি ডেভেলপ করতে হয়। আমি এই কথাটা কিন্তু বলছি, এর পরে কোইন্সিকোয়েন্সগুলোতে আমি যাব। জি প্লিজ। যে এটা হচ্ছে একটা বাড়ি বানানোর মতো, বেসমেন্ট, বাড়ির যে বেসমেন্ট তৈরি করে ফাউন্ডেশন, ফুটবলের ফাউন্ডেশনটা হচ্ছে টেকনিক্যাল স্কিল, টেকনিক, আপনার রিলেশনশিপ বিটুইন বল অ্যান্ড ম্যান, দেয়ার রিলেশনশিপ অ্যান্ড হারমোনি, এটা হচ্ছে একদম আইসোলেশন ফ্রম দ্য গেম। আর স্কিলটা হচ্ছে গেমে প্রতিপক্ষের মাঝে কিভাবে আমি আমার টেকনিকটাকে ইউটিলাইজ করব। ইয়েস, তাহলে বেসমেন্টটা তৈরি হবে প্লেয়ারের এখানে 7 থেকে 14 বছর বয়সের মধ্যে। তারপরে 14 বছর বয়সে যেটা হবে সেটা হচ্ছে এখন তার ফিজিক্যাল আসপেক্টে চিন্তা করবে, তাকে সে কতটুকু স্ট্রং হলো, তার কুইকনেস কেমন, গতি কেমন, অ্যাক্সিলারেশন ডিসিলারেশন, এই সমস্ত ম্যাটারগুলো আসে ফিজিক্যাল আসপেক্টে। এটা আরেকটা টায়ার, যেমন বিল্ডিং বানাচ্ছেন আপনি, একটার পর একটা যাচ্ছেন। নেক্সট টায়ারটা হচ্ছে আপনার ট্যাকটিক্যাল আসপেক্টে, যে আপনি যদি একটা প্লেয়ার হন তাহলে মানে আপনি কিভাবে খেলাটাকে দেখেন, খেলাটাকে কিভাবে আপনি বুঝেন। কেমন একটা এক্সাম্পল, যে আপনার টিমমেটের কাছে বল আছে, তাহলে আপনাকে বুঝতে হবে এখন যে হোয়ার টু গো টু রিসিভ দ্য বল। এটা হচ্ছে ট্যাকটিক্যাল আসপেক্ট। একটা এক্সাম্পল দিলাম আমি, আরও অনেক আছে এখানে। তারপরে হচ্ছে আপনার মেন্টাল এবং সাইকোলজিক্যাল আসপেক্ট, যেটা হবে 18 এবং 19 বছর বয়সে। এখন কিন্তু আপনি পরিণত হচ্ছেন আরও। একটা গেল আপনার ফাউন্ডেশন, তারপরে হচ্ছে আপনার ফিজিক্যাল আসপেক্ট, ট্যাকটিক্যাল আসপেক্ট, এবং হচ্ছে সাইকোলজিক্যাল আসপেক্ট, যে আমি এখন একটা পরিণত প্লেয়ার, আমি কিভাবে দেখতে চাই আমাকে, আমি কি সাকসেসফুল প্লেয়ার হতে চাই কিনা। তাহলে সাকসেসফুল প্লেয়ার যদি আমি হতে চাই, তাহলে আজকে ফ্রাইডেতে আমি রাত্রে ডিস্কোতে যাব কিনা, কারণ কালকে শনিবারে আমার একটা ম্যাচ আছে, সেই ম্যাচে আমাকে পারফর্ম করতে হবে। তার মানে এটা হচ্ছে আপনি আপনাকে কন্ট্রোল করতেছেন এখন। জিনিসগুলো হচ্ছে আসলে এরকম। এটা আমার কথা না, এটা মিস্টার আর্সেন ওয়েঙ্গারের কথা। তো আমরা আমাদের দেশে কি আসলে প্লেয়ার ওইভাবে তৈরি করি আমরা, বা তৈরি করার মতো কোনো পরিকল্পনা কি আমাদের আছে কোথাও? নাই। কিন্তু আমি রিয়েলিটি বুঝি, আমাদের ক্লাবগুলোর যে দৈন্যদশা,
সেখানে ক্লাবগুলোর পক্ষেও সম্ভব না এভাবে এত ইনভেস্টমেন্ট করা ওইখানে। তারপরে আসছে কোচ এডুকেশন, অ্যাকচুয়ালি কোচ এডুকেশন। আপনাকে ভালো কোচ তৈরি করতে হবে। সারা পৃথিবীর দিকে আপনি তাকান, সবাই কিন্তু কোচ এডুকেশনে বেশি ফোকাস করে, কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি কোচ প্রডিউস করার চেষ্টা করে অ্যাকচুয়ালি। তো এগুলি হচ্ছে একটা আরেকটার সঙ্গে রিলেভেন্ট। তো আমি এটা এই কারণে বললাম কথাটা, যে হামজা আসছে, আপনি দেখেন হামজা বারবার কিন্তু হতাশ হচ্ছিল। এরিয়াল বল আসছে, হামজা হেড করে অ্যাকচুয়ালি গোল স্কোরিং মাউথে বলটা ফেলছিল, বাট নো বডি ওয়াজ দেয়ার। তো এখন কথা হচ্ছে যে আপনি যদি ওইভাবে প্লেয়ারকে রেডি করতে না পারেন, ইন্টারন্যাশনাল এরিনাতে আপনি কখনোই সাকসেস পাবেন না। এই হামজা 2-3 জন হামজারা অন্যরা আসবে, কিন্তু দিন শেষে আমরা কিন্তু এভাবে হারবো, বা আমাদের যে ডিজায়ার আউটকাম সেটা আমরা কখনোই পাবো না। তো এটা শুধু ওয়ান ডাইমেনশনাল না, যে কোচিং স্টাফ, ইট ইজ অলসো অল অ্যাবাউট প্লেয়ার্স অলসো। কারণ প্লেয়ার্সের কোয়ালিটির উপরে নির্ভর করবে হচ্ছে কোচ এবং কোচিং স্টাফের গেম প্ল্যান। ডেফিনেটলি কোচ তো একটা ফ্যাক্টর, কারণ কোচ ডাজ ম্যাটার, কোচ খেলাকে প্রভাবিত করে। তো আমাদের জন্য যেটা হচ্ছে যে ডেফিনেটলি সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচটা যদি আমরা দেখি এখন, যে আমরা আমাদের নিজেদের ভুলেই কিন্তু গোলটা কনসিড করলাম। যে মিডফিল্ড থেকে যখন সিঙ্গাপুর আমাদের ব্যাকলাইনের পিছনে বলটা ফেলেছিল, ওই সময় ট্রানজিশন, আপনি বলটা হারানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে বুঝতে হবে যে এখন আমাকে ডিফেন্সিভ সিকিউরিটির দিকে মনোযোগ দিতে হবে, এবং আমরা প্রপারলি কিন্তু আসলে ডিফেন্ড করতে পেরেছিলাম কিনা। কারণ ভিডিওতে যদি দেখি, এটাকে একটু রিভিউ করি, তাহলে ওখানে দেখা যাবে যে শাকিল আহাদ তপু, ইভেনচুয়ালি আমি যদি বলি যে সোহেল রানা, যে প্লেয়ারকে ট্র্যাক করা, এবং জাহানের পজিশন কোথায় ছিল অ্যাকচুয়ালি ওই সময়টাতে। তা আমাকে তো কুইকলি ওখানে যেতে হবে। তারপরে আসতে পারে অ্যাকচুয়ালি যে মিতুল মার্মা, তার কি কোনো টেকনিক্যাল এরর ছিল কি না। এগুলি আমি গত রাত্রে একজন গোলকিপার কোচের সঙ্গে কথা বলছিলাম, ডিপ্লোমা গোলকিপার কোচ, এএফসি ডিপ্লোমা, সর্বোচ্চ ডিগ্রি এএফসির। সে বলতেছিল এখানে যে এটা কিছু টেকনিক্যাল ব্যাপার ছিল, কাফ টেকনিক বলা হয় বল ধরার জন্য, আর একটা হলো ডাব্লিউ টেকনিক। তো কাপ টেকনিকে যখন বলটা শ্যুট করছিল, পিছনের যে ক্যামেরাটা ধরেছিল অ্যাকচুয়ালি গোলপোস্টের পিছন থেকে, রিপ্লেতে দেখাচ্ছিল যে ও যখন ধরতে যাচ্ছিল তার বডির ওয়েটটা প্রপার ছিল না। এটা হচ্ছে গোলকিপার কোচের অ্যানালাইসিস। তো এই যে টেকনিক্যাল এররগুলো, এবং তারপরে যাই হোক, তার টেকনিক্যাল এররের কারণে বলটা কিন্তু ডিফ্লেক্টেড হয়ে সামনে পড়েছিল। কিন্তু যদি শাকিল আহাদ তপু বল ট্রাভেলের সঙ্গে সঙ্গে যদি তারা ট্রাভেল করতো, তাহলে শাকিল আহাদ তপু কিন্তু ওই জায়গাতে অ্যাভেলেবেল থাকতে পারতো। এবং ইভেনচুয়ালি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, মানে আপনাকে রিস্কটা আইডেন্টিফাই করতে হবে, আমার ঝুঁকিটা কোন জায়গাতে। বল খেলার সঙ্গে সঙ্গেই ইউ হ্যাভ টু রিয়াক্ট, হচ্ছে প্রোঅ্যাক্টিভ এবং একটা হচ্ছে রিঅ্যাক্টিভ হওয়া। আপনি আগে থেকেই যদি সিদ্ধান্তটা নিতে পারতেন, তাহলে হয়তো এই সিচুয়েশনটা ওখানে হতো না। ফিরবো আপনার কাছে। আমাদের দর্শক আছেন একজন, ফোন নিয়ে নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত যেটাই থাকুন আমাদের জানাবেন। হ্যালো। হ্যালো, জি, শুনতে পাচ্ছি, বলেন। জি আসসালামু আলাইকুম। আমার নাম আনোয়ার। আমি মিন্টু ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাই। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। মিন্টু ভাইয়ের কাছে প্রশ্ন হলো যে আপনি নিশ্চয়ই দেখেছেন প্রথম ম্যাচ থেকে আমাদের সেই ইন্ডিয়ার সাথে শিলংয়ে জি থেকে আরম্ভ করে গতকালকে সিঙ্গাপুর ম্যাচ পর্যন্ত জি আপনি একটু খেয়াল করে থাকবেন যে আমার মনে হয় এই গত 5টা ম্যাচে আমাদের নট লেস দেন আই থিঙ্ক 15টা গোলের সুযোগ পেয়েছি, কিন্তু 15টা গোলই হবে এটা আমি আশা করি না। কিন্তু আমাদের যে দুর্বলতাটা কেন, এই যে একদম ওপেন ফ্রি, মানে বল খেলতে পারছে না এই জালে, বা একটা শুটিং কোনো কেউ সাহস করে একটা শুটিংও করে না। তো এটা কেন এই গোল হচ্ছে না, বা এই স্ট্রাইকিং প্রবলেমটা সম্পর্কে যদি একটু বলেন আর কি মিন্টু ভাই। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আমরা বলবো অবশ্যই স্ট্রাইকিং প্রবলেম নিয়ে। 6টা গোল দিয়েছে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ের 6 ম্যাচে, আমরা এশিয়ান কাপ কোয়ালিফাইংয়ের এই 6 ম্যাচে আমরা দেখেছি 8টা গোল হজম করেছে। আপনার কাছে কি মনে হয় যে আসলে গোল স্কোরিং নিয়ে তো আমাদের সমস্যা, এটাও অনেক দিনের, এবং নাম্বার 9-এর অভাব সেটাও আমাদের অনেক দিনের। গতকালও ম্যাচ শেষে আমি শুনছিলাম যে সমিত সোম বলছে যে নাম্বার 9 ছাড়া কীভাবে খেলতে হবে সেটা আর আমাদের অভ্যাস করতে হবে, কিন্তু মানে সেটা কিভাবে আসলে অভ্যাসটা হবে, কিংবা কিভাবে এই সমস্যার আসলে সমাধান হবে? এটা খুব ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে যে মানে আমরা অনেক কিছু আলোচনা করতে পারি, কিন্তু মানে যদি আপনি ফুটবলটাকে চিন্তা করেন, তাহলে দেখবেন যে আপনার প্লেয়ারের কোয়ালিটি কিন্তু ইম্পর্টেন্ট। যেটা একটু আগে বললাম, আপনি প্লেয়ার ডেভেলপমেন্ট, টেকনিক্যাল ম্যাটার্স, শুটিং টেকনিক, এবং আমাদের কিন্তু কোনো নাম্বার 9 প্লেয়ার নাই, আমরা নাম্বার 9 প্লেয়ার খুঁজেই পাচ্ছি না অ্যাকচুয়ালি। তো এটার কারণটা কি অ্যাকচুয়ালি আমি বুঝি না। কারণ অনেকে বলেন, অনেকের আলোচনা থেকে আসে যে আমরা আমাদের ঘরোয়া ফুটবলে
নাম্বার 9 পজিশনে বিদেশি প্লেয়ারদেরকে খেলাই, যে কারণে স্ট্রাইকিং পজিশনে আমাদের কোনো প্লেয়ার আসলে ওইভাবে তৈরি হয় না। জি। তৈরি না হওয়ার কারণে যারা বেঞ্চে বসে থাকে তাদেরকে আমরা ন্যাশনাল টিমে আনতে হয়। যখন ন্যাশনাল টিমে তাদেরকে আনি তখন আবার তারা ওইখানে পারফর্ম করতে পারে না। হ্যাঁ, তাদের কথাও যুক্তি আছে, কিন্তু একটা জিনিস হচ্ছে যে যখন আপনি আপনার প্লেয়ারদেরকে, আমি একটা এক্সাম্পল দিই, যেমন মিস্টার মারুফুল হক, ওয়ান অফ দ্য বেস্ট কোচ অফ আওয়ার কান্ট্রি, উনি বেশ কিছুদিন আগে একটা প্রোগ্রাম করতে চেয়েছিলেন, মানে স্পেশাল একটা প্রোগ্রাম স্পেসিফিক দুটা পজিশনের প্লেয়ারদেরকে নিয়ে, নাম্বার 1 এবং নাম্বার 9-এর জন্য। তাদের যে ট্যাকটিক্যাল বিহেভিয়ার, ট্যাকটিক্যাল ল্যাকিংস এবং ট্যাকটিক্যাল নেসেসিটি, সেগুলি ডেভেলপমেন্টের জন্য সেটা করতে চেয়েছিলেন উনি, কিন্তু দুর্ভাগ্যবশত আপনার একজন প্লেয়ারের কাছ থেকে কোনো রকম সাড়া পাওয়া যায়নি। সেটা কিন্তু ফ্রি অফ কস্ট, বিনা পয়সায় করতে চেয়েছিলেন উনি। তো তার মানে কি, প্লেয়াররা ওয়েল ইকুইপড। এখন এটা তো হয়তো মারুফুল হক ইন্ডিভিজুয়ালি করতে চেয়েছিলেন, কিন্তু এটা তো হওয়া উচিত হচ্ছে ক্লাব বেস। আপনার প্রত্যেকটা ক্লাবের এই ধরনের গ্রাসরুট ইয়ুথ ডেভেলপমেন্টের মানে ওয়ার্ক করার কথা, এবং এটার সঙ্গে কিন্তু রিলেভেন্ট হচ্ছে কোচিং এডুকেশন। আমি কি শিখাবো অ্যাকচুয়ালি, আমি নিজে যদি না জানি আমি প্লেয়ারকে শিখাবো কীভাবে? সো নর্মাল, কারণ আপনি শিক্ষকতা করবেন বিশ্ববিদ্যালয়ে, আপনি নিজেই যদি ভালো স্টুডেন্ট না হন বা ভালো শিক্ষক পড়ানোর মতো ক্যাপাবিলিটি না থাকে, আপনি কি শিক্ষকতা করতে পারবেন? বিষয়টা আমরা ওইভাবে দেখতে হবে। এবং যেটা উনি বললেন যে আসলে আমাদের এখানে স্ট্রাইকিং জোনে কখনোই আমরা প্রতিপক্ষের উপরে কোনো রকম প্রেশার ক্রিয়েট করতে পারি না আসলে। কারণ এই যে জিনিসগুলো, যেমন কালকে ফাইমের কথা আলোচনা হচ্ছিল, যে ফাইমের গ্রুমিংটা হয়েছিল পলপুটের আন্ডারে সাইব স্পোর্টিং ক্লাবে, এবং পলপুট ফাইমের এই দুর্বলতাগুলো কাটানোর জন্য বেশ কিছু ইন্ডিভিজুয়াল ড্রিল সে তৈরি করেছিল ফাইমের জন্য। যে ফাইম যখন ফ্ল্যাঙ্কে অ্যাটাক করে, ওয়াইড এরিয়াতে গেলে তার ডিসিশন মেকিংটা ভালো না, তাহলে ডিসিশন মেকিংটা ডেভেলপ করার জন্য তার জন্য স্পেশাল কিছু ড্রিল তৈরি করেছিল। কিন্তু ফাইমকে এগুলি এখন মনে রেখেছে অ্যাকচুয়ালি, যে আমার যদি অপরচুনিটি না থাকে ওপেন স্পেস ব্রেক করার, তাহলে আমি অন্যের সঙ্গে কম্বাইন করে বলটা পিছনে নেওয়ার চেষ্টা করব। তাহলে এগুলি তো আমার মাথায় রাখতে হবে। কিংবা বল আসতেছে আমার কাছে, আমি কখনো কি আর্লি ফার্স্ট টাচে ডিফেন্ডারকে, ইমিডিয়েট ডিফেন্ডারকে বিট করে ফ্ল্যাঙ্ক এরিয়াতে যেতে পারি কিনা টু অ্যাটেম্প দ্য ক্রস। তাহলে এগুলি তো একটা লার্নিংয়ের ব্যাপার, তাই না? ফুটবলটা আপনাকে ঠিক প্রত্যেকটা স্পেসিফিক পজিশনে, আপনি যেই পজিশনে নাম্বার 9-এর প্লেয়ারের যেই অ্যাট্রিবিউটস দরকার, যেমন সুলিভানের কথা বলবো আমি, রোনান সুলিভান, আপনি দেখেন সে ওই দিন সেকেন্ড গোলটা যেটা করেছে সাফ আন্ডার 20-তে, জি, সাফ আন্ডার 20-তে, আপনি দেখেন তার মুভমেন্ট, যখন ফ্ল্যাঙ্ক এরিয়াতে বলটা ছিল, সে কিন্তু ডিফেন্ডারকে, এটাকে বলা হয় যে মানে হাউ টু লুজ দ্য মার্কার, মার্কারকে কীভাবে লুজ করতে হয়, একটা কার্ভড রান করে কিন্তু সে ওইখানে ফ্রি স্পেসের মধ্যে চলে গিয়েছিল। দিস ইজ হিজ ট্যাকটিক্যাল বিহেভিয়ার। এই যে এটা কেন হয়েছে, সে আমেরিকাতে এমন একটা জায়গা ওখান থেকে বেড়ে উঠেছে এবং ওখানে শিখেছে সে। আমরা ফিরবো আপনার কাছে, আরো দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা একটু ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হাফিজ ইকবাল, নাগাইশ ব্রাহ্মণপাড়া কুমিল্লা থেকে বলছি। জি, ভাইয়ের কাছে আমার প্রশ্নটা হলো যে আচ্ছা 2018 থেকে 2026 যেটা গতকাল সমাপ্ত হলো, ইতালি বিশ্বকাপ খেলতে পারছে না, কিন্তু আমরা জানি যে ইতালির ঘরোয়া ফুটবলের অবকাঠামো বেশ সমৃদ্ধ এবং ওরা 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। আসলে কি ফুটবলের সৌন্দর্যটাকে আমরা বিশ্বকাপে হারাতে বসেছি? আর ইতালির বা কেন এই দুর্ভাগ্যটা, এই বিষয়ে যদি একটু বিশ্লেষণ করতেন তাহলে আমরা একটু উপকৃত হতাম। ধন্যবাদ। আমরা ইটালিকে নিয়ে কথা বলবো আলাদা করেই। আরো একজন দর্শক আছেন, ফোন নিয়ে নিতে চাই একবারে, পরিচয় জানিয়ে আপনার প্রশ্নটি জানাবেন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। জি, আলাইকুম। টিপু বলছি। জি, টিটু ভাই বলেন। টিটু ভাই মিন্টু বলেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর মিন্টু ভাই তো অনেক কঠিন কঠিন কথা বলে, আমরা তো কঠিন কথা বোঝা খুব কঠিন ব্যাপার আমাদের জন্য। তো মিন্টু ভাই বাংলাদেশের কোচের কথাই বলেন না, আমরা তো এত কথা বলছি, তাই না? বিদেশি কোচ কি খুবই দরকার? আরো কোচকে, আমাদের দেশে কি ওই মানের কোচ নাই যে বাংলাদেশ ফুটবলটাকে একটু লিড দিতে পারে? আমরা কি একটু চেষ্টা করতে পারি, তাই না? যদি একবার দেখা যাক কি হয়। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা দেশি কোচ নিয়ে কথা বলবো নিশ্চয়ই, এই সবগুলো বিষয়ে আলোচনায় আনার চেষ্টা করব, কিন্তু একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। ফিরছি একটু পরে। সাফল্য দিবে বিদেশি কোচরাও বাংলাদেশকে সেই একই পারফরমেন্স এনে দেবে, মানে কোচের তারতম্যে কোনো পারফরমেন্সের তারতম্য হবে কিনা? না, এখানে আমি একটা জিনিস বলবো যে এটা যে দর্শক টিপুভাবে প্রশ্ন করেছেন তার প্রশ্নের উত্তরেই বলতে চাই এখানে, যে আমি ওই ইয়াতে যাব না, দেশি কিংবা বিদেশি। আচ্ছা, ন্যাশনাল টিমের জন্য এখন হয়তো নতুনভাবে চিন্তা করবে ফুটবল ফেডারেশন, ডেফিনেটলি, কারণ দীর্ঘদিন তো ক্যাবরেরা ছিলেন এখানে, তো এখন ওনাকে ইভ্যালুয়েট করার সময় হয়ে গিয়েছে, এবং ফেডারেশন এবং তার ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি ওনারা সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নেবেন অ্যাকচুয়ালি, যে আমাদের বাংলাদেশের জাতীয় দলের জন্য পরবর্তীতে কী ধরনের কোচিং স্টাফ অ্যাকচুয়ালি
আমাদের নিয়ে আসা প্রয়োজন। তবে স্বাভাবিক এখানে একটা জিনিস হচ্ছে যে আপনি কোচ যত ভালো কোচই আনেন না কেন বা যত বেটার স্টাফ আপনার ইনভলভ করেন না কেন, দিনের শেষে কিন্তু মাঠে কোচের প্ল্যানগুলো এক্সিকিউট করবে প্লেয়ার্সরা। সুতরাং প্লেয়ার্স যদি আপনার কাছে থাকে রিসোর্স গুড কোয়ালিটির, দেন আপনি অ্যাকচুয়ালি আপনার গেম প্ল্যান এবং স্ট্র্যাটেজিটা মানে সাকসেসফুলি সেখানে পারফর্ম করতে পারবেন এবং আপনার ডিজায়ার আউটকামটাও আপনি বের করে আনতে পারবেন। মানে কোচের চেয়ে আপনি প্লেয়ারদের কোয়ালিটিতে আপনি গুরুত্ব বেশি দেন। Of course. জি। তা আপনি একটু ইটালির প্রসঙ্গে যেতে চাই যে আসলে আমরা বলছিলাম যে ইটালিকে ছাড়া বিশ্বকাপ কেমন লাগবে আরও একবার। মানে অনেস্টলি স্পিকিং মানে ওয়ার্ল্ড ফুটবলে ইটালি আমার খুব পছন্দের একটা দল অ্যাকচুয়ালি। আচ্ছা। এবং আপনাদের এই টিভি চ্যানেলে আমি অনেক আগে মানে আই থিঙ্ক 2018 বিশ্বকাপের সময় একবার আলোচনা করেছিলাম যে ইটালিকে ছাড়া অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাপের যে গ্ল্যামারটা, সেই গ্ল্যামারটা অনেকটা কমে যায়। এই কারণে যে ফুটবল খেলার পাশাপাশি সৌন্দর্য একটা বিশাল ব্যাপার এবং ওই সময় বা তার আগের ইটালিয়ান প্লেয়ারদের যে মানে প্রেজেন্স মাঠে, আপনি যদি রবার্তো ব্যাজিও কিংবা দিনো ব্যাজিও কিংবা জিয়ানলুকা ভিয়াল্লি এই ধরনের প্লেয়ারদের স্মার্টনেস মাঠে এবং দেখতে সুদর্শন খেলার সঙ্গে সঙ্গে, আসলে ইটালির জন্য দুর্ভাগ্য বলবো না আমি এখন, কারণ 2006-এর ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে ইটালির একটি আসলে খুব কঠিন সময় যাচ্ছে। আপনার নিশ্চয় মনে আছে একটা সময় ইটালিয়ান ফুটবলের যেই পাতানো খেলার যে সমস্ত ব্যাপারগুলো ছিল, ইউভেন্টাসকে নামিয়ে দেওয়া হয়েছিল। এক্স্যাক্টলি। এবং তারপর হতে আপনি দেখেন এখন যদি আমি কিছু নাম বলি, আপনি আগের ফুটবলের দিকে যদি ফিরে যাই মানে 2006-এরও আগে, আপনি একটা সময় ধরেন 94-এর ওয়ার্ল্ড কাপে আপনি ফ্রাঙ্কো বারেজের মতো সেন্ট্রাল ব্যাক, বারগোমির মতো ফুল ব্যাক কিংবা পাওলো মালদিনি, তারপরে আলসান্দ্রো কোস্তা কার্তা, পরবর্তীতে ইভেন দিমিত্রিও আলভার্তেনি মিডফিল্ডে, দিনো ব্যাজিও, রবার্তো ব্যাজিও, জিয়ানলুকা ভিয়ানলি, জিয়ান ফ্রাঙ্কো জোলা কিংবা সালভাদোর সিলাচ্চির কথা মনে পড়ে। আপনি এই ধরনের ইন্ডিভিজুয়াল কোয়ালিটি প্লেয়ার যারা কিনা ম্যাচ উইন করতে পারে, এই ধরনের প্লেয়ারদের সংখ্যাটা এখন কিন্তু ইটালি দলে অনেক কম এবং যার ফলে হচ্ছে যে ইটালিকে এখন একটা অর্ডিনারি টিমের মতো মনে হয়। আপনি কল্পনা করতে পারেন 2018-এর বিশ্বকাপ, 22-এর বিশ্বকাপ এবং 26-এর এই বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডে তাদেরকে প্লে অফ খেলতে হয়েছে। এটা একটা সময় ছিল কি ইটালি 4 টাইমস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং তাদের সঙ্গে খেলতে গেলে প্রতিপক্ষ দলগুলো সাইকোলজিক্যালি অনেক ডাউন থাকতো, আর এখন বরঞ্চ দেখা যায় সাইকোলজিক্যালি বেশ উজ্জীবিত প্রতিপক্ষ দলগুলো। আপনি কালকে যদি দেখেন মানে বসনিয়া প্রথম থেকে কিন্তু হাই পিচে প্রেসিং করছিল ইটালিকে, এবং 10 জন হওয়ার আগ পর্যন্ত কিন্তু ইটালিকে কখনো মনে হচ্ছিল না যে অ্যাকচুয়ালি ইটালি ম্যাচটা বের করতে পারবে। তো আনফর্চুনেটলি আর ফর্চুনেটলি হোয়াট এভার ইট ইজ, আমি বলবো যে ওয়ার্ল্ড কাপে ইটালির অনুপস্থিতি ডেফিনেটলি মানে ওয়ার্ল্ড ফুটবলের গ্ল্যামারটাকে কিছুটা কমিয়ে দিবে। তবে এটাও রিয়ালিটি যে আসলে এখন ওই ধরনের ইন্ডিভিজুয়াল, আমি যে কতগুলো নাম বললাম আপনাকে, ওই ধরনের নামের প্লেয়ার কিন্তু এখন ইটালিয়ান দলে নেই, যার ফলে হচ্ছে যে আসলে তাদের পক্ষে এখন এখানে আউটস্ট্যান্ডিং পারফর্ম করা, যেটা আমি অন্য দলগুলোর যদি কথা বলি, যেমন ফ্রান্সের কথা বলি কিংবা আমি যদি জার্মানির কথা বলি, যে ধরনের প্রতিপক্ষই হোক না কেন অলওয়েজ তারা ডোমিনেটিং ফুটবল খেলে। কিন্তু ইটালি আসলে যদি গ্রুপ স্টেজেও দেখেন মানে তারা কিন্তু আসলে কিন্তু কখনোই খুব একটা কমফোর্টেবলি ডোমিনেট করতে পারে না প্রতিপক্ষের উপর। এবং আমি একটা অ্যানালাইসিস দেখছিলাম যে ইটালির লোকাল ফুটবলাররা সিরিয়াতে ম্যাচ টাইম খুব কম পাচ্ছে, 7 to 8% ম্যাচ টাইম পাচ্ছে, যেই কারণে তারা আসলে টপ লেভেলে ফুটবলও খেলতে পারছে না কিংবা খেলার সুযোগ মিলছে না। অ্যাবসলিউটলি, এবং এগুলি হচ্ছে রিয়েলিটি। এবং আপনি দেখেন কালকে যদি মানে তাদের আসলে দুর্ভাগ্য ইন এ সেন্স, যদি বাস্তবনি ওই মুহূর্তে রেড কার্ডটা কনসিড না করতো তাহলে কিন্তু হয়তো ম্যাচ নাও হারতে পারতো। আপনি দেখেন 1 গোলে লিড ছিল, তারপর সেকেন্ড হাফে কিন্তু গোলটা কনসিড করলো, কনসিড করার পরে রেগুলেশন টাইমের পরে এক্সট্রা টাইম পর্যন্ত তারা কিন্তু এটাকে প্রিভেন্ট করে গিয়েছিল। তো আনফর্চুনেট অ্যাকচুয়ালি তাদের জন্য। কিন্তু আমি এটাও বলবো যে ইটালির আসলে যে ফুটবলের যে খুব একটা ক্রাইসিস মোমেন্ট যাচ্ছে, এবং এটা হচ্ছে তার মানে বাস্তব উদাহরণ অ্যাকচুয়ালি, যে তারা ওয়ার্ল্ড কাপের মতো আসরে গত 3টা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং রাউন্ডে তারা প্লে অফ পর্যায়ে থেকে আসলে বিদায় নিতে হয়েছে। এবং আপনি দেখেন ইন্টারেস্টিংলি 2006-এ চ্যাম্পিয়ন হওয়ার পরে 10 এবং 14-এর ওয়ার্ল্ড কাপও কিন্তু তারা গ্রুপ স্টেজ থেকে বিদায় নিয়েছিল এবং তারা পরবর্তীতে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল, তারপরেও কিন্তু আসলে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারে। এবং 12 বছর অলরেডি হয়ে যাচ্ছে এবং পরের বিশ্বকাপ 2030 খেলতে গেলে 16 বছর, মানে একটা প্রজন্ম কিন্তু ওয়ার্ল্ড কাপে ইটালিকে দেখতে পাচ্ছে না, মানে তাদের দেশেরও বলি পুরো ফুটবল বিশ্বেরই বলি। অবশ্যই। এবং এটা হচ্ছে যে ওই যেটা আপনি বললেন একটু আগে, যে তাদের ন্যাশনাল টিমে খেলা প্লেয়াররা আপনার তার প্লেয়িং টাইম পাচ্ছে না। সো এগুলি তো একটা ফ্যাক্টর ডেফিনেটলি, কারণ ইউরোপিয়ান ফুটবলে এটা একেবারে এমন আকাশ পাতাল কোনো পার্থক্য না, ভেরি ক্লোজ। সো এইখানে হচ্ছে যে প্লেয়ারের ইন্ডিভিজুয়াল কোয়ালিটি, যেটা আমরা মাঝে মাঝে বলি ফুটবল ইজ এ টিম গেমস রাদার দ্যান ইন্ডিভিজুয়াল গেমস, বাট সামটাইমস ইন্ডিভিজুয়াল কোয়ালিটি ক্যান মেক দ্য ডিফারেন্স।
মানে সেটা অনেক সেটার দলের- অনেকখানি মানে মানে অ্যাবসেন্ট আমি দেখছি ইটালিয়ান টিমে অ্যাকচুয়ালি। এক কথায় যদি জানতে চাই, আমাদের সময় একদমই শেষ। 48টা দল ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই হয়ে গিয়েছে, 4টা নতুন দল, কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান, উজবেকিস্তান, এবং বেশ কিছু নতুন দলও আসছে, কিংবা পুরনো দলও আবার ফিরেছে, বলিভিয়া ফিরেছে, ইরাক, ইরান ফিরেছে। আমি বলছি যে আপনার কাছে এবার ওয়ার্ল্ড কাপে 48টা দল হওয়ার পরে কেমন মনে হচ্ছে, মানে পুরা লাইন আপটা যদি এখন কনফার্ম এক কথায়? একটা জিনিস হচ্ছে এখন আরও ওয়ার্ল্ড কাপের সময়টা বেড়ে যাবে। এর আগে ছিল 1 মাস, এখন 40 দিনের মতো লাগবে। এবং একটা জিনিস এখানে পরিষ্কার, যারা কিন্তু ওয়ার্ল্ড ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে, মানে আপনি গত 30 বছর 35 বছরের হিস্ট্রি যদি দেখেন, যেই দলগুলো অ্যাকচুয়ালি মূল কন্টেন্ডার ওয়ার্ল্ড কাপের, অ্যাকচুয়ালি আলটিমেটলি তারাই কিন্তু শেষ পর্যন্ত, কারণ এখন তো আবার রাউন্ড অফ 16-এর বাইরেও আরও কয়েকটা টিম আসবে এখানে, তো খেলাও বেড়ে যাবে। সুতরাং আমি মনে করি যে ওই দলগুলোই কিন্তু অ্যাকচুয়ালি কী রোল প্লে করবে, আর অন্যরা হয়তো আসলে ওয়ার্ল্ড কাপে খেলার জন্যই খেলা, অংশগ্রহণ করার জন্য অংশগ্রহণ করবে। ধন্যবাদ আপনাকে জুলফিকার মাহমুদ মিন্টু, আমাদের স্টুডিওতে আসার জন্য, সময় দেওয়ার জন্য। বিশ্বকাপের কিন্তু দামামা বেজে গেছে, আমরা বলছি 48 দলের ওয়ার্ল্ড কাপ, আর মাত্র 71 দিন বাকি আছে বিশ্বকাপ ফুটবল শুরু হতে। সুতরাং এখনই বিশ্লেষণ করা শুরু করে দিতে পারেন আপনারা। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।